ভিএআর কাটা পড়লো স্টেডিয়ামে, এবড়ো থেবড়ো মাঠে ভায়োকানোতে ভড়কে গেল বার্সেলোনা। যে ফ্রি কিক ঠেকানোর সাধ্য নেই কারো, লিভারপুলের 3-3, আর্সেনাল থাকলো অ্যানফিল্ডে জয়হীন। এরিক টেন স্যাক অথবা মুসোলিনির নাতি, সঙ্গে ট্রান্সফার ডেডলাইনের ফিরিস্তি। সিজনের ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্রেকের আগে চলুন আমরা কথা বলি শনি রবির ফুটবল নিয়ে, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 শুরু করব কই থেকে? কথা বলার কত কিছু আছে, কত আয়োজন, আমাদের পেছনে কতগুলো ক্যারেক্টার। চলুন আমরা শুরু করি লা লিগা দিয়ে। তবে লা লিগা তো নয়, এবার আমরা শুরু করতে চাই ভিএআর দিয়ে। নাম্বার 1, ভিএআর তুমি কার? আসলে ভিএআর কার? এই সপ্তাহটাকে আপনি পুরোটাই বলতে পারেন ভিএআর এর কাণ্ড কারখানাময়। আপনি বার্সেলোনা ম্যাচে যেমন ঘটনা দেখেছেন, আপনি একই রকম ঘটনা রিয়াল মাদ্রিদের ম্যাচে দেখেছেন, প্রিমিয়ার লিগও বাদ যায়নি সেখান থেকে। বার্সেলোনার ম্যাচেই চলুন আমরা শুরু করি। রায়ো ভায়াকানোর বিপক্ষে ম্যাচ যে মাঠে হচ্ছিল, সেই মাঠে ভিএআর এর সিস্টেমটা শেষ পর্যন্ত কাজ করছিল না। ফার্স্ট হাফে সেটা কাজ করেনি, সেকেন্ড হাফে সেটা কাজ করেছে, কিন্তু ঘটনা যা ঘটার তা ঘটে গেছে ফার্স্ট হাফে। বার্সেলোনা পেয়েছে একটা পেনাল্টি, যেটা ভিএআর ইন্টারভিন করতে পারলে হয়তো আর শেষ পর্যন্ত ধোপে টিকতো না। ম্যাচ রেফারি নাকি পরে গিয়ে ভায়াকানো ফুটবলারদের কাছে স্বীকারও করেছেন যে এটা আসলে পেনাল্টি ছিল না, কিন্তু কি আর করার, ভিএআর যেহেতু নাই, তখন আর আপনি এর একবার সিদ্ধান্ত দিয়ে ফেললে এর বাইরে কিছু বলতেও পারবেন না। এই নিয়ে ব্যাপক অসন্তোষ। লা লিগার মান আসলে কমলো কিনা, আর এ কেমন নিয়ম যে একটা অর্ধে ভিএআর থাকবে আরেকটা অর্ধে ভিএআর থাকবে না, এ এমন কেন হবে? তাই শেষ পর্যন্ত বার্সেলোনার পয়েন্ট হারানোর পরও এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে গেছে ভিএআর কাহিনী। চলুন আমরা একটু দেখি যে মানে কে কি বললেন। রায়ো ভায়াকানোর স্ট্রাইকার তিনি ইসি পালজান, তিনি বলছেন যে যেটা পেনাল্টি ছিল না সেটা পেনাল্টি দিয়ে দিলে রাগ হয়, অসহায় মনে হয়, রেফারিও তো মানুষ, তারও তো ভুল হয়। কিন্তু কি এক অবস্থা, সব ভুল সিদ্ধান্ত গুটি কয় দলের পক্ষেই যায়। সেখানে তিনি বার্সেলোনার মতো বড় দলকেই ইঙ্গিত করেছেন বা নির্দেশ করেছেন। সেখানে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ থাকবে, তারা এর বাইরে নয়। লা লিগায় এই ঘটনা প্রায় সময় ঘটে যে ছোট দলগুলো একটু অসহায় হয়ে পড়ে, কারণ রেফারির ডিসিশনগুলো প্রায় সময় দেখা যায়। এটা আসলে ফুটবলের নিয়ম বা এটা আসলে জীবনেরই নিয়ম যে শক্তিশালীদের পক্ষে অনেক সময় অনেক কিছু চলে যায়। রায়ো ভায়াকানোর কোচ তিনি যা বলেছেন, তিনি জানতে চেয়েছেন যে নিয়মটা আসলে কি। ভিএআর যদি ম্যাচের আগে জানাই যায় যে ভিএআর কাজ করবে না, তাহলে আপনি ম্যাচটা কেন বন্ধ রাখছেন না? তাহলে আপনি ম্যাচটা কেন পিছিয়ে নিচ্ছেন না যে যখন ভিএআর টেকনোলজিটা ঠিক হবে তখন আপনি এই ম্যাচটা চালু করবেন? এই সব প্রশ্নই তিনি ম্যাচ শেষে তুলছেন। এর চেয়ে ভালো প্রোটোকল দরকার আমাদের। ভিএআর যদি কাজ না করে তাহলে খেলা বন্ধ রাখতে হবে, যখন পাওয়া যাবে তখন খেলতে হবে। এটা তো লিগের জন্য ভালো কিছু না। আপনি চিন্তা করুন যে এই সপ্তাহে লা লিগায় মোট 10টা ম্যাচ, তার ভেতরে 9টা ম্যাচ, 9.5টা ম্যাচ ভিএআর দিয়ে হয়েছে। আর বার্সেলোনা রায়ো ভায়াকানোর ম্যাচের ফার্স্ট হাফে ভিএআর এর সাপোর্ট পাওয়া যায় নাই। যারা ভিএআর সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে ভিএআর টেকনোলজিটা চালানোর জন্য আলাদা একটা রুম প্রয়োজন হয়, সেখানে হাই টেকনোলজির প্রয়োজন হয়, এবং সেগুলো যদি দিন শেষে ফেল করে তাহলে আপনার ভিএআর আর কাজ করবে না। মিডিয়া প্রো যারা লা লিগায় এই সাপোর্টটা দিয়ে থাকে তারা দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে যে ফার্স্ট হাফে তারা এই ভিএআর মাঠে চালু করতে পারে নাই, কিন্তু সেকেন্ড হাফে আবার ভিএআর ঠিকঠাক নাকি কাজ করেছে। এরকম কিছু বোধহয় আগে কখনো আপনি দেখেন নাই, অন্তত পক্ষে লা লিগার মতো, যেটাকে বিশ্বের সেরা 5 লিগের একটা ধরা হয়, সেখানে এইরকম একটা টেকনোলজির ফেল এবং সেই ফেলিওর থেকে পরে গিয়ে ম্যাচ চালিয়ে নেওয়ার সিদ্ধান্তটা প্রশ্নবিদ্ধ হয়েছে খুব স্বাভাবিকভাবেই। সে কারণেই বার্সেলোনার পয়েন্ট হারানোটা অনেকটুকু বোধহয় আড়ালো হয়ে গেছে। যদিও বার্সেলোনা রায়ো ভায়াকানোর বিপক্ষে যে মাঠে খেলেছে সেটা যখন আপনি দেখবেন বা এতক্ষণে হয়তো জানেনও, সেখানে বার্সেলোনার সুলভ ফুটবল খেলতে পারার কোনো কারণ ছিল না। কিন্তু হান্সি ফ্লিক আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে তার দলে ইগোর একটা সমস্যা থাকতে পারে। এটা তিনি বলছেন যখন ফার্মিন লোপেজের সম্ভাব্য দলবদল নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলছেন যে ইগো আমি চাই না, ইগো সাফল্য নষ্ট করে। গেলবার আমরা একটা দল ছিলাম এবং এবারও আমাদের সেটাই করতে হবে। তিনি এখানে নির্দেশ করছেন ইন্টেন্সিটির কথা, যে ইন্টেন্সিটি দিয়ে বার্সেলোনা তাদের হাই লাইন ডিফেন্ডিংটা মেইনটেইন করে, যেখানে ইনিগো মার্তিনেজের অভাব বোধহয় আমরা প্রথমবারের মতো ওই ম্যাচে লক্ষ্য করলাম। এবং যে ম্যাচে নায়ক হয়ে গেছেন শেষ পর্যন্ত হুয়ান গার্সিয়া, বার্সেলোনার নতুন গোলকিপার, যিনি না থাকলে বার্সেলোনা হয়তো এই ম্যাচ থেকে একটা পয়েন্ট নিয়েও ফিরতে পারে না।
এ কারণেই লা লিগার পয়েন্ট টেবিলে এরই মধ্যে একটা তারতম্য তৈরি হয়ে গেছে। ভিএআর না থাকার কারণে এই ম্যাচে তো এত বড় প্রভাব পড়েছে, কিন্তু ভিএআর থাকলে কি হয় সেটা আবার কিলিয়ান এমবাপে টের পেয়েছেন। এই ছবিটা কিলিয়ান এমবাপে তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন এবং শেয়ার করে তিনি আসলে জানতেই চেয়েছিলেন সবার কাছে যে এ কি আসলে অফসাইডের অবস্থাটা দেখুন। মানে এই হাতের এই অংশ দিয়ে হাতের এই পর্যন্ত তো আপনি গোল করতে পারবেন না, এর বাইরের অংশটা গোল করার জন্য এলিজিবল, মানে আপনি এটা দিয়ে গোল করতে পারবেন, এই পর্যন্ত তো আপনি গোল করার কোনো সম্ভাবনা নাই। আর আজকালকার নিয়মে এই ব্যাপারগুলো আরও ক্ষুদ্রভাবে দেখা হয়। তো অফসাইডে তিনি কেন, এই প্রশ্ন তিনি জানতে চান, তিনি আসলে বুঝতে পারছেন না কেন তিনি অফসাইডে। যে সময় ভিএআর নিয়ে এত সব নাটক, তার কিছু ছাপ রিয়াল মাদ্রিদের ম্যাচেও পড়েছে। রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা 2-1 গোলে জিতেছে, যদিও সেখানে হয়তো কিলিয়ান এমবাপে এই রায়গুলো নিজের পক্ষে পেলে পরে রিয়াল মাদ্রিদ আরও সহসায় ম্যাচটা জিততে পারতো। রিয়াল মাদ্রিদের জন্য পজিটিভ সাইন একটা হতে পারে যে ভিনিসিয়াস নিয়মিত গোলে ফিরেছেন এবং টানা দুটো ম্যাচে তিনি উইনিং গোল করলেন। একই সঙ্গে যে গোলটা তারা কনসিড করেছে সেটা তাদের হতাশ করবে ঠিকই, কিন্তু কারেরাসের ডিফেন্ডিং তাদেরকে আশা দেখাবে, স্বপ্ন দেখাবে যে প্রপার সাইনিং তারা পেয়েছে। আলেকজান্ডার আর্নল্ডও ওই ম্যাচে বেশ ভালোই করেছেন এবং এর সঙ্গে আপনি যোগ করতে পারেন রিয়াল মাদ্রিদ প্রথম 2 ম্যাচে গোল হজম করা নাই, থার্ড ম্যাচে গিয়ে তারা যখন গোল হজম করলো সেখানে আসলে একটা সেট পিস থেকে এটাকে আপনি আপাতত একটু ওভারলুক করে যেতে পারেন আপনি যদি রিয়াল মাদ্রিদ সাপোর্টার হয়ে থাকেন। কারণ রিয়াল মাদ্রিদ একটা ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ করে সেই অর্থে প্রি সিজন পায় নাই, এটা তাদের অনেকটা এই 3 ম্যাচ প্রি সিজনের মতো ছিল, যেখানে 3টা থেকে তারা 3টায় জিতেছে, লা লিগায় সবার ওপরে আছে এবং এখন যে ইন্টারন্যাশনাল ব্রেক পাওয়া গেল এর ভিতরে হয়তো শাবি আলোনসো আরও বেশি কাজ করার সুযোগ পাবেন। আতলেতিকো মাদ্রিদের অবস্থা আসলে এইরকম না, বরং আতলেতিকো মাদ্রিদের এখানে ভিএআর নিয়ে কোনো নাটকও হয় নাই, কিন্তু তারা আসলে জয়ের দেখা পাচ্ছে না। 2009 সালের পরে সবচেয়ে বাজে শুরু করেছে লা লিগায় দিয়েগো সিমিওনের দল, এইবারও তারা ড্র করেছে এবং তাদের বাজে আওয়ে রেকর্ড যেটা আগের সিজন থেকে তারা কন্টিনিউ করছিল সেটা এই মৌসুমেও তারা টেনে নিয়ে এসছে। আতলেতিকো মাদ্রিদ দিয়েগো সিমিওনে এরই মধ্যে চাপে পড়ে গেছেন, এক গাদা সাইনিং তিনি করছেন, ডেডলাইন ডেতেও তার দলে নতুন ফুটবলার এসছেন নিকো গনজালেজ। দেখা যাক সিমিওনে এই ইন্টারন্যাশনাল ব্রেকের পরে আসলে নিজের ফর্মকে উদ্ধার করতে পারেন কিনা, কিন্তু যে বিস্তর ফারাক এরই মধ্যে আতলেতিকোর সঙ্গে বার্সা আর স্পেশালি রিয়াল মাদ্রিদের হয়ে গেছে, তারপরে সিমিওনের জন্য ওই জায়গায় রেসে টিকে থাকা এখন বড় প্রশ্নের সম্মুখীন হয়েছে। ভিএআর নিয়ে নাটক প্রিমিয়ার লিগে হয়েছে, প্রিমিয়ার লিগের 2 কোচের মন্তব্য আমরা দেখব, তবে তার আগে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলে নেওয়া প্রয়োজন। বার্নলি ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে যে ম্যাচটা হচ্ছিল সেখানে একেবারে শেষে একটা পেনাল্টি পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, যেটা হয়তো পেনাল্টি ছিল, ভিএআর সেখানে ইন্টারভিন করেছিল, তার কাছেও পেনাল্টি মনে হচ্ছে, কিন্তু ঘটনাটা আসলে অন্য জায়গায়। একটা গোল বার্নলির বাতিল হয়েছিল, যেটা বাতিল না হলে পরে আরও একবার ম্যাচে ফিরতে পারতো বার্নলি এবং তারা হয়তো লিডও নিতে পারতো। ওইখানে কেন ভিএআর ইন্টারভিন করলো এটা পরিষ্কার না তাদের কোচ স্কট পার্কারের কাছে। তিনি বলছেন যে এইভাবে চলতে থাকলে তো ভাই গোল আর উদযাপন করতে পারবো না, গোল হওয়ার পরে বসে থাকতে হবে, যে ভিএআর যখন গ্রিন সিগন্যাল দিবে তখন আমরা গিয়ে গোল উদযাপন করব, তাতে খেলার যে আদি সৌন্দর্যটা সেটাই নষ্ট হয়ে যায় কিনা সেটাই এখন শঙ্কার কারণ। যেভাবে যাচ্ছে তাতে এই খেলা হবে শতভাগ জীবাণু নাশক, আমরা সম্ভবত 1 বছর পরই আর গোল টোল উদযাপন করব না, এটা তিনি বলেই দিচ্ছেন। আর চেলসি ফুলহ্যাম ম্যাচে একই রকম ঘটনা ঘটেছে, যেখানে ফুলহ্যাম ফার্স্টে লিড নিয়েছিল কিন্তু সেটা বাতিল হয়েছিল গোলের বিল্ড আপে একটা ফাউলের কারণে, যেটা রেফারি আবার মাইকে অ্যানাউন্স করেছেন স্টেডিয়ামে কেয়ারলেস ফাউল বলে, যেটা একেবারেই বিশ্বাস হচ্ছে না মার্কো সিলভার। পরে গিয়ে চেলসি যখন পেনাল্টি পেল, যেখান থেকে এনজো ফার্নান্দেজ গোল করলেন, সেই পেনাল্টির বিল্ড আপে কেন ফাউল ধরা হয় নাই এই প্রশ্নের জবাব এখন জানতে চান মার্কো সিলভা। তিনি বলছেন এই ভিএআরই তো প্রথমার্ধে বলল অবিশ্বাস্য এক গল্প, রদ্রিগো মুনেজ তিনি নাকি পায়ে পাড়া দিয়েছেন, সেই একই লোক দেখলো না ইওবির পায়ে কারা পাড়া দিল। আমি আসলেই বুঝি না এই জিনিস কোন দিকে যাচ্ছে, মানে ভিএআর এর ব্যাপারটা তিনিও বুঝতে পারছেন না। এই সপ্তাহে ভিএআর হয়ে গেছে নায়ক অথবা খলনায়ক, সে লা লিগার কথা বলেন, সে আপনি প্রিমিয়ার লিগের কথাই বলেন। চলুন আমরা প্রিমিয়ার লিগে যাই। পয়েন্ট নাম্বার 2, আহত আর্তেতা, গোলমেলে গুয়ার্দিওলা আর লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। অনেকগুলো ঘটনা আছে, রুবেন আমরিমকে আমরা ছেড়ে দিলাম বাদ, আপাতত আমরা আজকে তাকে নিয়ে আলোচনা করবই না, বেচারা একটা জয় পেয়েছেন তাই নিয়েই আপাতত সন্তুষ্ট থাকুক না 2টো সপ্তাহ। কি দিয়ে শুরু করা যায়? লিভারপুল, রাইট? লিভারপুলের এই জয়টা দিয়ে আমরা শুরু করতে চাই। লিভারপুল এরই মধ্যে যে তার অদ্ভুত সব নিয়ম খুঁজে বের করেছে এবং এই সিজনে তারা যে 3টা ম্যাচ জিতলো, 3টা ম্যাচে তারা জিতলো 83 মিনিটের পরে গোল দিয়ে, এবং তার লেটেস্টটা ডমিনিক সোবোসলাইয়ের ওই দুর্দান্ত চোখ ধাঁধানো অবিশ্বাস্য
ফ্রি কিকটা, যেটা হয়তো দুনিয়ার কোনো গোলকিপারই ঠেকাতে পারতেন না। লিভারপুলের ওই ম্যাচটায় মোমেন্ট ঘুরে গেছে ওই এক ফ্রি কিকে, যে ম্যাচের পরে আর্নে স্লট বলছেন যে এরকম একটা ট্যাকটিক্যাল ম্যাচ যেখানে কোনো কোচই ছাড় দিচ্ছিল না এবং কোনো প্লেয়াররাই আসলে গোল হজম করতে চাইছিল না, সেখানে এইরকম একটা মোমেন্টেই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। আর্নে স্লট বলছেন যে এই খেলা যদি 10 বার হয় তাহলে 10 বারের ভিতরে 8 বার হবে ড্র, একবার আর্সেনাল জিতবে আর একবার বোধ হয় লিভারপুল জিতবে। আর মিকেল আর্তেতা বলছেন যে লিভারপুল আসলে যেভাবে খেলছিল তাতে তাদের কাছে মনে হচ্ছিল তারা পার পেয়ে যাবেন, এবং একটা সময় আর্সেনাল ভালো খেলছিল বলে মিকেল আর্তেতা দাবি করছেন। তিনি বলছেন যেভাবে খেলা হচ্ছিল তাতে কোনো একটা ব্যক্তিগত ভুল অথবা ম্যাজিক মোমেন্ট পার্থক্য গড়ে দিত। আমাদের জন্য দুঃখজনক যে ঘটনাটা সবুজলাইয়ের অবিশ্বাস্য ফ্রিকিক গোল থেকেই ঘটল। তিনি আরও বেশি দুর্ভাগা হয়তো এই কারণে যে তিনি এখনও অ্যানফিল্ডে তার কাঙ্ক্ষিত জয়টা পেলেন না। 2012 সালে সবশেষ তিনি যখন ফুটবলার ছিলেন আর্সেনালের হয়ে, তখন তিনি এই মাঠ থেকে জিতে গিয়েছিলেন, আর কোচ হিসেবে এখনও অ্যানফিল্ড থেকে তার জয় পাওয়া হলো না। আর্তেতা যে দাবি করছেন যে তার দল খেলেছে ভালো, আসলেই কি তাই? আমরা ধরছিলাম যে লিভারপুল আর আর্সেনালের ভেতরে এইবার টাইটেলের আরও একটা সুরাহা হবে বা হতে যাচ্ছে, কিন্তু অ্যানফিল্ডে গিয়ে যে স্টেটমেন্টটা মিকেল আর্তেতার দলের দেওয়ার কথা ছিল তারা কি সেটা দিতে পারলো? অনেক বেশি কেয়ারফুল ফুটবল তারা খেললো না? তারা কি খুব বেশি এক্সপ্লোর করার চেষ্টা করলো? তারা কি চেষ্টা করলো একটু সাহসী হওয়ার? তারা কি চেষ্টা করলো একটু রিস্কি ফুটবল খেলে অ্যাটাকে গিয়ে লিভারপুলকে ভেঙে দেওয়ার? নাকি তারা রিয়াকশনের জন্য অপেক্ষা করছিল কখন লিভারপুল কিছু একটা করবে, সেই অনুযায়ী তারা ফিরতি একটা জবাব দেওয়ার চেষ্টা করবে? যখন 83 মিনিটে গোল হলো এরপর তো সময় আরও কমেই এলো। হ্যাঁ, বুকায়ো সাকা ছিল না, কিন্তু তারপরও আর্সেনালের এই ম্যাচের যে ডেটা সেটা তো মিকেল আর্তেতার পক্ষে কথা বলছে না। XG 0.55, শটস অন টার্গেটে একটা, বিগ চান্সেস নাই, পাসিং অ্যাকিউরেসি 62.1% ইন ফাইনাল থার্ড। এটা তো আসলে একটা চ্যাম্পিয়ন টিমের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। আপনি বলতে পারেন যে কেবল তো মাত্র তৃতীয় ম্যাচ লিগের, এখনও তো সেভাবে কেউ গুছিয়ে উঠতে পারে নাই, কিন্তু যে লিভারপুল প্রথম দুই লিগের ম্যাচে গোল হজম করলো বারবার নিউক্যাসল এবং বোর্নমাউথের বিপক্ষে, তাদের সঙ্গে আর্সেনাল গোল করার চেষ্টাটা কি আসলে করলো? শুধুমাত্র এই ম্যাচের ফল না, গোটা সিজনে এখনো পর্যন্ত 3 ম্যাচের বিচারে আর্সেনালের XG সবচেয়ে কমদের তালিকায় একটা, সান্ডারল্যান্ডের 1.29, এরপরে আর্সেনালের অবস্থান। এটা কি হতে পারে? মানে আর্সেনাল কেন নিজেদেরকে আরেকটু সাহসী ফুটবল খেলতে ভরসা করছে না? এইটাই বোধহয় মিকেল আর্তেতার সমস্যা। এবং আর্তেতা যদি এত সব সাইনিংয়ের পরেও গিয়ে এবার লিগটা জিততে না পারেন, তাহলে আর্সেনাল আর মিকেল আর্তেতার অধ্যায় শেষ হয়ে গেলেও এই সিজন শেষে যেতে পারে। আরেকটা অধ্যায় শেষ হয়ে যেতে পারে, যেটা এখনই বলা আসলে উচিত হচ্ছে না, যেটা কেউ হয়তো কল্পনাতেও ভাবে নাই, কিন্তু জোসে মরিনিওর আজকালকার দশা দেখে আপনি এখন ভাবতে বোধহয় বাধ্য হবেন যে পেপ গুয়ার্দিওলা কি ওই পথে হাঁটছেন? তিনি কি এই মুহূর্তে ক্লুলেস? তার কাছ থেকে আমরা নতুন কোনো ইনভেনশন কেন দেখতে পাচ্ছি না? সেই ম্যান সিটিকেই তো আমরা দেখতে পেলাম, ব্রাইটনের সঙ্গে তারা আবার হারলো, গত সপ্তাহের হার আবার তারা হারলো, এবং ব্রাইটনের সঙ্গে 2025-এর মানে কালকে যে ম্যাচটা দেখেছেন তার সঙ্গে গতবার নভেম্বরের 2024-এর ম্যাচের এত মিল। এই যে চ্যাম্পিয়নদের যে একটা অরা থাকে যে আমি চ্যাম্পিয়ন, লিভারপুল যেরকমটা ম্যাচ বের করে আনছে একটার পর একটা, লোকে বলেন চ্যাম্পিয়ন্স লাগ। পেপ গুয়ার্দিওলা দলের কাছ থেকে তো আমরা এরকম ঝাঁঝ দেখেছি এর আগে, কিন্তু সেই গুয়ার্দিওলা, সেই ম্যানচেস্টার সিটি এখন কোথায়? যখন ওই অরাটা হারিয়ে যায় তখন বোধহয় এরকম রাতারাতি পতনই ঘটে, যে পতনের মুখোমুখি এখন হয়েছেন পেপ গুয়ার্দিওলা। এবং তার দলের খেলা দেখে এখন ভরসা করার কোনো উপায় নাই যে এই ম্যানচেস্টার সিটি আবার ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, তারা ওলভসের সঙ্গে ভালো শুরু করেছিল বটে, কিন্তু সেটা তো ওলভস। এর পরের ম্যাচগুলো দেখে আমরা বুঝলাম যে ওলভস আসলে এই প্রিমিয়ার লিগে খুব বেশি দূর যেতে পারবে না। তাদেরকে হারিয়ে এরপর টানা দুটো ম্যাচে হার পেপ গুয়ার্দিওলাকে নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছে। ইনফ্যাক্ট তার কোচিং ক্যারিয়ারে তিনি এরকম মুহূর্ত আগে কখনো দেখেন নাই, যখন 3টা ম্যাচ শেষে তাকে এত কম পয়েন্ট নিয়ে থাকতে হয়েছে, সর্বনিম্ন পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তিনি অবস্থান করছেন। এটা পেপ গুয়ার্দিওলা বা ম্যানচেস্টার সিটি দুই পক্ষের জন্যই শঙ্কার কারণ। গুয়ার্দিওলা যদি আগের সিজন যেভাবে কাটিয়েছেন সেভাবে আরও একটা মৌসুম পার করেন এবার ম্যান সিটিতে, তাহলে হয়তো নিজেই এরপরে এখান থেকে সরে যেতে পারেন। অন্তত পক্ষে ক্লুলেস গুয়ার্দিওলাকে যখন আপনি ওই ডাগ আউটে দেখবেন বসে আছেন, দাঁত কামড়াচ্ছেন, কখনো হাই তুলছেন, তখন আপনি হয়তো এইটা বিশ্বাস করতে একরকম বাধ্যই হবেন, না চাইলেও পরে। পয়েন্ট নাম্বার 3-তে চলে যাই। এরিক টেন স্যাক। এ কি হলো?
মানে আগে একটা সময় ছিল না যে একই ঘটলো, দেখুন ভিডিও সহ, ভিডিও তো আর দেখাতে পাচ্ছি না, কিন্তু একই ঘটলো, এখানে ভিডিও দেখানোর সুযোগ নাই, কিছু বলারও সুযোগ নাই। একটা কোচ নতুন ক্লাবে এসছেন, ৬২টা দিন তিনি পার করেছেন, কম্পারেটিভ ম্যাচ খেলেছেন বুন্দেসলিগায় ২টা, একটায় তিনি হেরেছেন হফেনহাইমের কাছে, আরেকটা ব্রেমেনের সঙ্গে তিনি ড্র করেছেন। এরপরে তাকে বিদায় করে দিয়েছে বায়ার লেভারকুজেন, এবং সেই বিদায়টা এত তাড়াতাড়ি আমি জানি না কোনো কোচের এর আগে ঘটেছে কিনা, কিন্তু ওই লিস্টে এখন এরিক টেন হ্যাগ, যার আসলে থাকার কথা ছিল না। লোকে তো ভেবেইছিলেন, আমিও তাদের ভেতরে একজন ছিলাম, যে এরিক টেন হ্যাগের যেহেতু জার্মান বুন্দেসলিগায় কাজ করার অভিজ্ঞতা আছে পেপ গার্দিওলার আন্ডারে বায়ার্ন মিউনিখের হয়ে, এবং তারপরে তিনি আয়াক্সে গেলেন হেড কোচ হয়ে, তারপর সেখান থেকে স্টেপ আপ হিসেবে তাকে ম্যানচেস্টার ইউনাইটেডে আনা হয়েছিল, কিন্তু সেখানে তিনি ফেল করছেন, যদিও 2 মৌসুমে তিনি 2টো শিরোপা ঠিকই জিতেছিলেন। তো লেভারকুজেন যখন একটা বিল্ড আপ প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, তখন বোধহয় এরিক টেন হ্যাগ ভালো করবেন, কিন্তু দিন শেষে দেখা গেল যে এরিক টেন হ্যাগ ৬২ দিনের পরে আর টিকতেও পারলেন না, এবং এম্বারাসিং সিচুয়েশনের ভেতর দিয়ে তাকে বেরিয়ে যেতে হলো ট্রেনিং গ্রাউন্ড থেকে। অবিশ্বাস্য। বুন্দেসলিগার দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে এগিয়েছিল বায়ার লেভারকুজেন, এরপরে 2টো গোল হজম করে, একটা তো একেবারে শেষ মুহূর্তে, এই টেন হ্যাগ চাপে পড়ে গেলেন। কিন্তু শুধুমাত্র ম্যাচের ফল সম্ভবত নয়, এর সঙ্গে মাঠের বাইরের কিছু ঘটনাও সম্ভবত জড়িত। যে শাবি আলোনসো এই দলটাকে এতদিন সামলে গেছেন, প্রায় 2.5 বছরের ওপরে সময়কাল, এবং যার ভেতরে একটা তিনি বুন্দেসলিগা জিতেছিলেন, এরপরে তখন তিনি রিয়াল মাদ্রিদে গেলেন, এরপরে টেন হ্যাগকে নিয়ে এলো লেভারকুজেন, এবং লেভারকুজেনের ওই দলটা মোটামুটি পুরোটাই খালি হয়ে গেছে। তাদের ক্যাপ্টেন থেকে শুরু করে ট্যালিসম্যান যারা ছিল, তারা সবাই যার যার ঠিকানা নতুন করে খুঁজে নিয়েছেন। অল্প কিছু ফুটবলার টেন হ্যাগের কাছে ছিল, তার সঙ্গে নতুন কিছু সাইনিং তিনি করিয়ে এরপরে একটা বিল্ড আপ প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছিলেন। ওই বিল্ড আপের সময়ই সম্ভবত ম্যানেজমেন্টের সঙ্গে তার দূরত্ব, ড্রেসিং রুমের সঙ্গে কোচের দূরত্ব, এই এরিক টেন হ্যাগকে থাকতে দেয়নি বায়ার লেভারকুজেনে। ধারণা করা হয় যে ড্রেসিং রুমের যে ফুটবলাররা, তারা সম্ভবত খুব একটা কনভিন্সড হন নাই খুব আর্লি স্টেজেই যে এরিক টেন হ্যাগ তাদেরকে সামলাতে পারবেন। আইনজীকের কথা ধরতে পারেন, তিনি এই টিমের ওয়ান অফ দ্য সিনিয়র ফুটবলার্সের ভেতরে একজন। তিনি ইনফ্যাক্ট একটু কমপ্লেন করছিলেন শেষ ম্যাচে 3-3 গোলে ড্রয়ের পরে, যে তিনি ধারণা করছেন না যে এই দলের লাগাম এখনও তাদের কাছে আছে। তো সেই সব কথাবার্তা সম্ভবত কিছুটা ইফেক্ট ফেলেছে, সম্ভবত ম্যানেজমেন্টের সঙ্গে তার দূরত্ব সেখানে প্রভাব রেখেছে। সব কিছু মিলিয়ে এরিক টেন হ্যাগ স্যাক হয়ে গেছেন সিজনের মোটে 2টা ম্যাচ শেষে। ম্যানচেস্টারের কোচদের ভাগ্যটা গেল 5 দিনে আসলে খুব একটা ভালো যায় নাই। টেন হ্যাগের আগে যারা কাজ করে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, ওলে গানার সোলশার, তিনি বেশিকটাস থেকে স্যাকড হয়েছেন দ্য গ্রেট জোসে মরিনিও ফেনারের বাসা থেকে। এখন এরিক টেন হ্যাগও সেই পথে হাঁটলেন, তার জন্য নতুন কোনো চাকরি খুঁজে পাওয়াই কঠিন হয়ে যাবে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ আরও একবার জিতেছে, এই কথা বলে আর কি হবে, বুন্দেসলিগার পার্ট এখানেই আপাতত শেষ। এর চেয়ে বড় খবর আর তো আমি দেখি না। যাই হোক, পয়েন্ট নাম্বার 4-এ যাই। ব্লাহোভিচের গোল আর মুসোলিনির নাতি। ইন্টার মিলান হেরে গেছে, আগে এটা বলি। ক্রিশ্চিয়ান কিভুর দল সেরিয়ার সেকেন্ড ম্যাচে উদিনেজের কাছে সারপ্রাইজিংলি হেরে গেছে, এবং তারপরে ক্রিশ্চিয়ান কিভু বলছেন যে তার দলের অনেক বেশি সময় লাগবে একটা বিল্ড আপ প্রক্রিয়ার ভিতর দিয়ে, তারাও যাচ্ছে। কিন্তু আমি একটু ব্লাহোভিচে ফোকাস করতে চাই, কারণ আজকের দিনের যত ইতালিয়ান পত্রিকা সেগুলো ঘাটলাম, সবগুলোতেই ব্লাহোভিচকে দেখবেন। কেন দেখবেন সেটা বলছি। এই যে ধরুন কোরিয়ারে দেল্লো স্পোর্ট, তারা বলছে মা ব্লাহোভিচ, তার মানে কিন্তু ব্লাহোভিচের কি হবে, কিন্তু ব্লাহোভিচ কোয়েশ্চেন মার্ক দিয়ে। তারপরে বলছে সিনিয়রা মিয়া কিউএস, তারা দাবি করছে ব্লাহোভিচ 2 ফেস্টিভ্যাল ইউভে। ব্লাহোভিচ 2 এর কারণ হচ্ছে তিনি টানা 2 ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করলেন, প্রথমটা পারমার বিপক্ষে, আর এই সপ্তাহে তো জেনোয়ার সঙ্গে করলেনই। তুত্তো স্পোর্ট, তারা বলছে ইউভে গ্রান রিজার্ভেরা, ওই হবে কিছু একটা। ইতালিয়ান ভালো জানলে আরও ভালো ব্যাখ্যা করতে পারতাম, মানে যা বোঝানোর তা নিশ্চয়ই বুঝেছেন, যে মাই লেডি, এইসব কথাবার্তা, মানে তুরিনের যেটা বলা হয় আর কি। কিন্তু ব্লাহোভিচ কেন সব কিছু শিরোনাম হলেন? হ্যাঁ, তিনি উইনিং গোলটা করেছেন পরপর 2 সপ্তাহে, এটা তো একটা কারণে, কিন্তু ব্লাহোভিচ একটা জবাব দিয়েছেন, এবং তিনি এখন ইউভেন্টাসে থেকে যাচ্ছেন। ধারণা করা হচ্ছিল তাকে ইউভেন্টাস ছেড়ে দেবে, ইনফ্যাক্ট ছেড়ে দিতে চায়, কারণ তার মাসিক বেতন প্রায় 1 মিলিয়ন ইউরো, অর্থাৎ 12 মাসে 12 মিলিয়ন ইউরো। সেরিয়ার সম্ভবত সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ফুটবলারই তিনি হবেন, যদি অনেকের ভেতরে একজন নাও হন।
সেই ভ্লাহোভিচ এই দামে তিনি আসলে তাকে ইউভেন্টাস রাখতে চাইছিল না, তার কন্ট্রাক্টের 1 বছর বাকি আছে, তার চেষ্টা করছিল তাকে যদি অন্য কোনো ক্লাবে দিয়ে দেওয়া যায়। আর ভ্লাহোভিচ গো ধরেছেন, আমি থেকেই যাব, তোমার বেতন নিয়েই যাব। এবং এইরকম একটা পরিস্থিতির ভেতরে যখন ইউভেন্টাস সমর্থকেরা তাকে বিরাটভাবে গালমন্দ করেছে, তাদের একটা সমর্থক গোষ্ঠী, তখন তিনি টানা 2টো ম্যাচে বদলি হিসেবে নেমে 2টো ম্যাচেই উইনিং গোলটা করে দিয়েছেন। এই কারণেই তাকে ঘিরে শিরোনাম, এবং তার কারণে সম্ভবত র্যান্ডল কোলোমুয়ানিকে ধারে এবার ইউভেন্টাস পাঠিয়েছে টটনাম হটস্পারের ডেডলাইন ডেতে, আর তিনি থেকে যাচ্ছেন। এবার আসেন আমরা যাই একটু অন্যরকম গল্পে। প্রথমেই উনাকে একটু দেখতে পারেন, উনার নাম রোমানো মুসোলিনি। ইয়েস, দ্যাট লিডার মুসোলিনি, দ্য ফ্যাসিস্ট লিডার, ইতালির সেই বিখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের, বা কুখ্যাতই হওয়া উচিত, তার নাতির নাতি, মানে তার দাদার দাদা ছিলেন বেনিতো মুসোলিনি। ক্রেমোনিসির হয়ে যারা এবার ইতালিয়ান সেরিয়াতে উঠেছে, যারা প্রথম ম্যাচে এসি মিলানকে হারিয়ে দিয়েছে, তারা এই সপ্তাহে খেলতে নেমেছিল সাসুওলোর বিপক্ষে, যে ম্যাচে তারা ম্যাচটা ড্রয়ের দিকে যাচ্ছিল। তিনি বদলি হিসেবে নামলেন রোমানো মুসোলিনি, যার ডেবিউ হলো ওই ম্যাচে, এবং তারপর তিনি একটা পেনাল্টি আদায় করে দিলেন ডাইং মোমেন্টে গিয়ে, পরে একটা গোল হলো। গোলটা অবশ্য তিনি করেন নাই, কিন্তু তার ইম্প্যাক্টটাই ম্যাচ শেষে সবচেয়ে বেশি ফোকাসড হয়েছে, এবং খুবই স্বাভাবিকভাবে তিনি এগুলো এড়াতে পারেন না। তাকে ম্যাচ শেষে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার নামে তো মুসোলিনি আছে, তুমি কি এটা নিয়ে একটু বিপদে পড়ো? তখন তিনি বলেছেন, নাম থাকে আমার পেছনে আর লোকে কথাও বলে পেছনে, তাতে আমার কি বা যায় আসে। বেশ বুদ্ধিমান লোক, তাই না? মানে তার নামের পেছনে, জার্সির পেছনে রোমানোটাই আপনি লেখা দেখবেন, মুসোলিনিটা তিনি নিশ্চয়ই ফোকাস করেন না আর করতেও চান না। সেই মুসোলিনির নাতির নাতি, দাদার মানে তার দাদার দাদা, তার সেরিয়া অভিষেক হয়েছে। এইটা একটা অন্যতম বড় ঘটনা ইউরোপিয়ান ফুটবলে এই সপ্তাহে, এবং তিনি ইম্প্যাক্ট রাখলেন। এই ক্লাবেই জেইমি ভার্ডি গেছেন। আপনি যদি পরের সপ্তাহে মানে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে দেখেন যে জেইমি ভার্ডি আর রোমানো মুসোলিনি একসঙ্গে খেলছে, এক অদ্ভুত ঘটনা হবে। যাই হোক, পয়েন্ট নাম্বার 5, ডেডলাইন ডে চলছে। আমি জানি না আপনি কখন এটা দেখছেন, যখনই দেখুন না কেন আপনি এই ডেডলাইন ডে নিয়ে বোধহয় অনেক বেশি ব্যস্ত আছেন। কি সব ঘটনা ঘটে যাচ্ছে, কত রকম ঘটনা ঘটলো, এবং এইবারের ট্রান্সফারটা সম্ভবত আমার স্মরণে যা আছে তার ভেতরে রিসেন্ট টাইমসের ওয়ান অফ দ্য মোস্ট ড্রামাটিক এইভাবে আমি ধরতে চাই, যে আলেকজান্ডার ইজাককে নিয়ে এত কাহিনী, সেটা শেষ দিনে গিয়ে সফলতার মুখ দেখলো, এবং আলেকজান্ডার ইজাক এখন প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার। এরপরে তো ফ্লোরিয়ান ভার্টস আছেনই, মানে লিভারপুল এবার যা দেখালো ট্রান্সফার সিজনে, এটা অবিশ্বাস্য। চেলসিকে ক্রেডিট দিতে চাই, চেলসি প্লেয়ার বিক্রি করার রেকর্ড তারা করেছে। প্রপার বিজনেস কী করে করতে হয় চেলসির কাছ থেকে শেখা যাবে। ইসাককে নিয়ে আমরা নিশ্চয়ই ফুটবল শোতে আরও বেশি কথা বলার সুযোগ পাবো। তার এই সাইনিংটা নিয়ে বা প্রসপেক্টটা আসলে কি অনেকদিন ধরে ঝুলেছিল। ইসাককে একটা সময় বলা হলো যে তুমি আলাদা ট্রেনিং করো, তুমি নিউক্যাসলে থাকতে পারবে না, নিউক্যাসল গো ধরেছিল তোমাকে ধরেই রাখবো। শেষমেশ একটা সুরাহা হয়েছে একেবারে শেষ দিনে এসে, যেটা আসার খবর খানিকটা কিছু ইন্টারেস্টিং ট্রান্সফারের খবর দিয়ে শেষ করি, তাই না? এই যে আক্তারোগ্লু, টার্কিশ ফুটবলার, তাকে আপনি দেখতে পাচ্ছেন এই গেল সপ্তাহেই ফেনারবাচের এগেনস্টে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ ম্যাচে, যে ম্যাচটায় জিতলে পরে যে দল জিতবে সেই দল চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে, যেটা ড্রটা হয়ে গেছে। এই আক্তারোগ্লু পরে আছেন বেনফিকার জার্সি। একটা পেনাল্টি তিনি পেলেন ফেনারবাচে এবং বেনফিকার ম্যাচ, তিনি একটা পেনাল্টি পেলেন। পেনাল্টি থেকে আক্তারোগ্লু তিনি গোল করলেন, গোল করে বেনফিকাকে নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগে। ফেনারবাচে বাদ পড়লো, জোসে মরিনিও স্যাকড হলেন, আর তিনি এরপরে দল বদলে যোগ দিলেন ফেনারবাচতে। যে দলকে বাদ দিয়ে দিলেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে, তিনি ফিরে গেলেন তার নিজ দেশে ফেনারবাচতে। তিনি আসলে ওই ক্লাবের কি হবেন, আমি এটা নিয়ে কিছুটা চিন্তিত। যাই হোক, এরকম মজার ট্রান্সফারের অনেকগুলো ঘটনা, যেমন এমিলিয়ানো মার্তিনেজ কাঁদলেন লাস্ট সিজনের শেষ দিকে গিয়ে যে তিনি অ্যাস্টন ভিলা ছেড়ে যাচ্ছেন। হি ওয়াজ সার্টেন, কিন্তু উই ওয়ারেন্ট। পরে এমিলিয়ানো মার্তিনেজ অ্যাস্টন ভিলার শেষ ম্যাচে তাকে দলেই রাখা হয় নাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে উনাই এমরিকে জিজ্ঞাসা করা হয়েছে অ্যাস্টন ভিলা ম্যাচের আগে যে তোমার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ কোথায়? তিনি বলছেন থমাস বিশেক।
আপনি ওই ইন্টারভিউটা দেখতে চাইবেন, প্লিজ একটু দেখে নেবেন। এবং সেখানে তিনি এত চটেছেন যে মার্টিনেজ নাই, মার্টিনেজ একটা দল বদল এক্সপেক্ট করছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড আবার তাকে নিতে চাইছিল দল বদলের পেনাল্টিমেট ডেতে, ডেডলাইন ডেতে জানা গেল ইউনাইটেড তাকে নিতে চায় না, তারা বেলজিয়ান তরুণ গোলকিপারকে নিতে চায়। এমি মার্টিনেজের ঠিকানা এখন হতে পারে, আমি জানি না, এটা সব কিছুই ভুল হতে পারে, কারণ আমি যখন শুট করছি তখন ডেডলাইন ডে চলছে টার্কিশ কোনো একটা ক্লাবে, টার্কিশ লিগে আরও 2 সপ্তাহ ট্রান্সফার চলবে। আর জিয়ানলুইজি দোনারুমা তিনি তো ম্যান সিটিতে যোগ দিলেনই, ম্যান সিটির ট্রাফোর্ড একদিন দল সামলাচ্ছিলেন, সম্ভবত ওখান থেকে গোলকিপার এডারসন চলে যাচ্ছেন টার্কিশ লিগে। আর এই জিয়ানলুইজি দোনারুমাকে দিয়ে কিভাবে আসলে পেপ গুয়ার্দিওলা কাজ করবেন, যিনি ওই অর্থে পুরোপুরি বল প্লেয়িং গোলকিপার নন, এটাও একটা দেখার বিষয়। তবে এই রকম দলবদলের মজার ঘটনার ভেতরে আমার দৃষ্টিতে এইবারের সবচেয়ে মজার ঘটনাটা ঘটেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বাংলাদেশে এই ট্রান্সফার সিজন শেষ হয়েছে 14 তারিখে অগাস্টের, এবং 14 তারিখে ব্রাদার্স ইউনিয়ন প্লেয়ার রেজিস্ট্রেশন করতে গিয়ে, যেহেতু ফিফার ওয়েবসাইটে এই নামগুলো সব ইনপুট দিতে হবে, তারা শেষ পর্যন্ত সময়ে কুলায় উঠতে পারে নাই। মানে পরীক্ষার শেষ দিনে আপনি কিছু চ্যাপ্টার ছেড়ে দিয়ে যান না, যার টাইমই তো নাই, পড়বেন কোত্থেকে? ওরকমভাবে কিছু প্লেয়ারকে তারা ছেড়েই দিয়েছে, বাদ পড়েছে। তাদের ভেতরে একজন আছেন প্যারাগুয়েন ফুটবলার, যাকে তারা দলে নিয়েছিল, এবং প্যারাগুয়ের ফুটবলার যেহেতু তারা দল নিয়েছে, প্যারাগুয়ের কাছ থেকে একটা এনওসি তাদের প্রয়োজন হবে, প্যারাগুয়েন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে। তো তারা একটা মেইলও করেছিল, কিন্তু সেই মেইলটা তারা প্যারাগুয়েতে না করেছিল ইউরুগুয়েতে, এবং তারপরে সেই ট্রান্সফার আর হয় নাই। প্যারাগুয়েন ওই ফুটবলার আপাতত বসে থাকবেন, ব্রাদার্স ইউনাইটেড খেলতে পারবেন না। মিড সিজনে আবার যখন ট্রান্সফার উইন্ডো খুলবে, তখন তিনি হয়তো রেজিস্ট্রেশন প্রপারলি হলে তিনি ওই দলে যোগ দিতে পারবেন। আপনি ফ্যাক্স মেশিনের ঘটনা শুনেছেন, আপনি বহু রসের গল্প শুনেছেন, কিন্তু আমার দৃষ্টিতে এইবারের ট্রান্সফারের বেস্ট ঘটনা ব্রাদার্স ইউনিয়নের এই গোলমাল পাকিয়ে ফেলাটা। এই ছিল আমার এই সপ্তাহের 5 মিশালে। আমি জানি পিএসজিকে নিয়ে কথা হয় নাই, আমি জানি নেভিসকে আমাদের আলাদা একটা ক্রেডিট দিতে হবে তার দুর্দান্ত হ্যাটট্রিকের জন্য, শাভেলিয়ারকে ক্রেডিট দিতে হবে, কিন্তু সেই কথা অন্য একদিন হয়তো সময় পেলে হবে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনি জানিয়ে দিতে পারেন কোন পয়েন্টটা আপনার একদমই পছন্দ হয় নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.